চোখের সামনে একটু একটু করে নিমাই আমার কেমন যেন হয়ে যাচ্ছে। ভালো করে খায় না, ঘুমোয় না, আমার গোড়া চাঁদ একেবারে কালি হয়ে যাচ্ছে, একেবারে কালি হয়ে যাচ্ছে। তুই ঐশ্বর্য নিয়ে কি করবি? সত্যি তো, আমি ঐশ্বর্য নিয়ে কি করবো বলো দেখি। তাই তো বিষ্ণুপ্রিয়াকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। আচ্ছা বিধু, তুমি বলো এতে অন্যায়টা কোথায়? কোথাও কোনো অন্যায় নেই তো। আপনি যা যা বললেন আমি যোগ্য জায়গায় নিশ্চয়ই জানাবো। লোভের কথাই যখন উঠলো তখন বলি, হ্যাঁ, বিষ্ণুপ্রিয়াকে নিয়ে একটা লোভ আমার আছে। কারণ আমি গরিবের মেয়ে, গরিবের বউ। যৌবনের কোনো স্বাদই আমার পূরণ হয়নি। তাই ভেবেছিলাম বিষ্ণুপ্রিয়া হলো বড় লোকের মেয়ে, ও আমার ঘরে এসে ভাঙা ঘরের চাঁদের আলো হবে। বিষ্ণুপ্রিয়াকে দিয়ে আমার নিমাইকে বাঁধবো। যদি বিষ্ণুপ্রিয়াকে না পাই তাহলে আমার নিমাইকে বাঁধবো কি দিয়ে? আমার নিমাইয়ের গচ্ছিত ধন লক্ষ্মীপ্রিয়া ছিল আমার কাছে। মা হয়ে আমার ছেলের বউকে আমি খেয়েছি। একটা প্রায়শ্চিত্ত আমাকে করতে দিবি না তোরা? একটা প্রায়শ্চিত্ত তোরা আমাকে করতে দিবি না? একটা প্রায়শ্চিত্ত। মা, মা, আজ গঙ্গার ঘাটে নিমার মা সুচি দেবীর সঙ্গে আমাদের বিধুর অনেক কথা হয়েছে। তাই নাকি? প্রিয়া ছিল নাকি সেখানে? না মা, আজ সকালে ওর গায়ে জ্বর ছিল, ওকে স্নান করতে দিইনি, আমি একাই স্নানে গিয়েছিলাম। কিছু কথা হলো নাকি? হ্যাঁ হলো। একটু ইঙ্গিত দিতেই সুচি দিদি খুব কাঁদলেন আর বললেন বাড়িতে একা লাগছে, একদম বুকের ভেতরটা খা খা করছে। তাছাড়া নিমাই পূর্ববঙ্গ থেকে ফিরে আসার পর ওদের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। গঙ্গার ধারে নতুন ঘর দিয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ, আগে তো ওদের অনেক ঘর ছিল না, এখন সব ঘরে ছাউনি দিয়েছে নতুন, একেবারে নতুন বাড়ি বলে মনে হচ্ছে। হুম,
বাড়ি, কিন্তু কোঠা তো নয়। তোমার মেয়ে তো কোঠায় থাকা অভ্যস্ত। তাতে কি হয়েছে? মেয়ে মানুষ সব কিছু মানিয়ে নেবে, আপনি দেখবেন। হ্যাঁ, তা মানিয়ে নেবে, কিন্তু কি জানো, একটু খচখচ করছে। এই কি মা? আবার একটা কিছু? শচীর চোখে জল দেখে তোমরা তো ভুলে গেলে, খুবই ভালো কথা। পূর্ববঙ্গ থেকে ও অনেক সম্পদ নিয়ে এসেছে, আরও ভালো কথা। কিন্তু একবারও কি ভেবে দেখেছো এই বিয়েতে নিমাইয়ের মত আছে কিনা? আলাদা করে তার মত নিতে হবে? শুনেছি সে খুব মাতৃভক্ত। তার মা যখন এত আগ্রহ দেখাচ্ছেন। দাঁড়া, হ্যাঁ, মায়ের কথাটা একবার তুলিয়ে ভাব। হ্যাঁ, ঠিক বলেছে মা। নিমাইয়ের জেদ তো বিখ্যাত, ওর তো কথা নড়চড় হয় না। সত্যি তো? চল কর্তাকে গিয়ে বলি। বিয়ে বিয়ে করে তো লাফালাফি করছি, কিন্তু যার সঙ্গে বিয়ে সে যদি বিয়ে না করে, তাকেই তো কোনো প্রশ্ন করিনি আমরা। সে কি শেষ মুহূর্তে যদি বেঁকে বসে বলে বিয়ে করব না? কল্পনার ফানুস উড়িয়ে লাভ কি বৌমা? দেখো, খোঁজ খবর নাও, সে ছেলে কি ভাবছে। বিয়ে তো আর কটা দিন মাত্র বাকি। বড় ঘটনা নয়। হে, আপনি কি বলছেন রাজপণ্ডিত? আগে এ প্রস্তাব নেহাত হঠাৎই এসেছে রাজন। তাছাড়া আপনি যে আমার কন্যার বিবাহ বিষয়ে এতটাই আন্তরিক, তা আমি আগে বুঝতে পারিনি। কেন, কল্যাণিয়া বিষ্ণুপ্রিয়াকে কি আমি স্নেহ করি না? সে অধিকার থেকে আপনি আমাকে বঞ্চিত করছেন কেন? না না রাজন, আমি সে কথা বলিনি। আপনি নবদ্বীপ রাজ, ভূস্বামী, আমি আপনার প্রজা, অনুগৃহীত ব্রাহ্মণ। আমার কন্যার বিবাহ বিষয়ে চূড়ান্ত মতামত অবশ্যই আপনি দেবেন। আমার এখন এ বিষয়ে কি কর্তব্য? পাত্র পছন্দ? বিশ্বম্ভর মিশ্রকে জামাতা হিসেবে আপনার পছন্দ হয়েছে? তাহলে তো প্রতি প্রশ্ন আপনাকে করতে হয়। যদি স্পর্ধা বলে মনে না করেন, আপনিই বলুন, আপনারই কন্যা সমা মা বিষ্ণুপ্রিয়ার জন্যে নিমাইয়ের চেয়ে উপযুক্ত পাত্র আর কে হতে পারে, অন্তত এই নবদ্বীপে? কেউ না, কেউ না। আর শুধু নবদ্বীপ কেন, গোটা গৌড়বঙ্গে ওই রকম একটা গৌর দর্শন পুরুষের সাক্ষাৎ আপনি পাবেন না। শুধু রূপের কথা বা কেন, কুলে শিলে মানে মর্যাদায়, জ্ঞানে বিজ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে। কাশীনাথ পণ্ডিত, কথা হচ্ছে মেয়ের বাপের সঙ্গে আমার, সেখানে আপনার মতামতের মূল্য কি? ঠিকই তো। তা রাজপণ্ডিত, কেন আপনার নিমাইকে উপযুক্ত বলে মনে হচ্ছে? রাজন, প্রথমত সে বিদ্বান, মস্ত বড় পণ্ডিত। বলা উচিত, পণ্ডিত কেশব ভারতীকে তর্কযুদ্ধে সে যেভাবে পরাস্ত করেছে, তাতে তাকেই দিগ্বিজয়ী সম্মান জানানো উচিত। দ্বিতীয়ত, আপনি তো আমার কন্যা মা বিষ্ণুপ্রিয়াকে দেখেছেন। তার মতন পরমা সুন্দরী কন্যাকে আমি তো যাত্রার হাতে তুলে দিতে পারি না। সেদিক থেকে নিমাই পূর্ণ বয়স্ক তরুণ, সে বিদ্বান, পরম রূপবান। পণ্ডিত জগন্নাথ মিশ্র আমাকে যথেষ্ট সমাদর করতেন। তার পরিবারের নারী নক্ষত্র এই নবদ্বীপের সকলেরই জানা। তাই কিন্তু নিমাই পূর্ব বিবাহিত, এটি তার দ্বিতীয় বিবাহ হবে। মাফ করবেন মহারাজ, তাতে কি হয়েছে? মানে প্রথমা পত্নীর অবর্তমানে দ্বিতীয়ার পানি গ্রহণ তো শাস্ত্রসিদ্ধ, সমাজ সিদ্ধ তো বটেই, কাশীনাথ এক কথায় পণ্ডিত। সর্বসিদ্ধ। কাশীনাথ পণ্ডিত, আপনি আগে- দয়া করে চুপ করুন। তা পণ্ডিত সনাতন মিশ্র, আপনি কি জানেন যে এই বিবাহ প্রস্তাব বস্তুত রাজনৈতিক? রাজনৈতিক? আপনি কি ইঙ্গিত করছেন রাজন? নিমাইয়ের সঙ্গে আমার বিষ্ণুমার বিবাহে কি রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হতে পারে? স্বয়ং রাজা বুদ্ধিমন্ত নিজে বলছেন, তাই কথাটা আমি উড়িয়ে দিতে পারছি না। আর তা নইলে তো আপনি কিছুই বুঝতে পারছেন না?
কি বুঝবো রাজন? তা একেবারে কিছুই না বুঝে দেববর্মার উপস্থিতিতে অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আপনার। সেখানে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি বলতে চাইছেন। পণ্ডিত কাশীনাথ মহারাজ, কবে থেকে সচীদেবী পুত্রের দ্বিতীয় বিবাহ দেবেন বলে স্থির করেছেন? লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর থেকেই নাকি? এ বিষয়ে আমি কিচ্ছু জানি না মহারাজ। আমি তামা তুলসী স্পর্শ করে বলতে পারি এই ব্যাপারটা আমি একদম ভাবিনি। ভাবেননি কেন সেটাই তো জানতে চাইছি। ভাবিনি এই জন্যই যে নিমাইয়ের বিবাহ তো আমি ছাড়া কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি হচ্ছি কাশীনাথ পণ্ডিত, নিমাইয়ের পাশের বাড়ি বাসিন্দা। মানে সচী দেবী এই বিবাহে আমি ছাড়া অন্য কারোর উপর তো দায়িত্ব দিতে পারেন না। দিলে সেটা হতো অতিপ্রাকৃত, অনুপ্রাকৃত, পরমাণুপ্রাকৃত ইত্যাদি আর কি। থাক, অনেক হয়েছে। তা পাত্রী নাকি সচী দেবীর নিজের পছন্দ? আগে হ্যাঁ মহারাজ। কিভাবে পছন্দ হলো? কিভাবে পছন্দ হলো? সচী দেবীর সঙ্গে কি বিষ্ণুপ্রিয়ার নিয়মিত সাক্ষাৎ হয়? আগে আমার ভ্রাতৃবধূ বিধুমুখীর মুখে শুনেছি গঙ্গা স্নানকালে তাদের প্রায়শই সাক্ষাৎ হয়। পণ্ডিত কাশীনাথ মহারাজ, যদি অনুমতি করেন, আমি কিছু কথা পণ্ডিত সনাতন মিশ্রকে একান্তে বলতে চাই। বিলক্ষণ বিলক্ষণ। কথায় বলে লাখ কথায় এক বিয়ে। আমিও তো এইটাই ভাবছিলাম। এইটাই ভাবছিলেন, এতক্ষণ বলেননি কেন? এত কথা বললেন আর এই কথাটাই। তাহলে আমি পাশের ঘরে গিয়ে অপেক্ষা করছি। কোনো প্রয়োজন নেই। যদি কোনো সংবাদ দেবার হয় নিমায়ের বাড়িতে, সেটা আমি দিয়ে দেব। কে মহারাজ? আগে কি? মানে আমি বলছিলাম কি, নিমাই বর্তমানে তো বেশ ধনী। মানে পূর্ববঙ্গ থেকে তিনি বহু ধনরত্ন উপার্জন করেছেন। তাই বলছিলাম কি যে এই গরিব ব্রাহ্মণের ঘটক বিদায়টা তাহলে নিশ্চিত মাঠে মারা যাবে মহারাজ। কেন? মানে আপনি যদি পাকা কথাটা বলে দেন তবে আমার কৃতিত্ব কি রইল মহারাজ? যদি এ বিয়ে হয় তাহলে কাশীনাথ পণ্ডিত আগে আমি আপনাকে ঘটক বিদায় দেব। আমার বৃত্তের ওপরে আপনার কিঞ্চিত ভরসা নিশ্চয়ই আছে। শুভমস্তু মহারাজ, শুভমস্তু। মহারাজ বুদ্ধিমন্ত, আপনি সত্যি বুদ্ধিমন্ত। জয়স্তু মহারাজ বুদ্ধিমন্ত খান, জয়তু মহারাজ বুদ্ধিমন্ত খান। সচী দেবী এই বিবাহে কেন এত আগ্রহী সেটা আপনি জানেন? বিষ্ণুপ্রিয়ার মা তো ভারী বুদ্ধিমতী, তার সঙ্গে এ বিষয়ে আপনার কোনো আলোচনা হয়নি? আগে তিনি বলছিলেন। কি বলছিলেন? রাজন, আপনার মতো আমিও তো কিঞ্চিত লক্ষ্মীর কৃপা লাভে ধন্য হয়েছি। মহামায়া বলছিলেন সচী দেবী হয়তো সেই জন্যেই বড় ঘরে নৌকো বাঁধতে চাইছেন। আমিও তাই বলি রাজপণ্ডিত। বল্লভ ঠাকুরের মেয়ের সঙ্গে নিমাইয়ের বিবাহ ছিল সম্পূর্ণ নিমাইয়ের ইচ্ছে অনুযায়ী। সেখানে মায়ের মত ছেলের ভালোবাসার কাছে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। না না, আমি বলছি না যে সচী দেবী ঠিক এভাবেই ভাবছেন, কিন্তু হতেও তো পারে এমনটা। রাজপণ্ডিত, আপনার যদি আপত্তি না থাকে তাহলে অদ্বৈত আচার্যের সঙ্গে আপনার কি কথা হয়েছিল আমি জানতে পারি? আগে তিনি সরাসরি জানিয়েছেন এই বিবাহ এক রাজনৈতিক প্রস্তাব। বুড়োর পেটে এত বুদ্ধি! হ্যাঁ, এই বুদ্ধির জোরেই আজ পর্যন্ত কেউ বৈষ্ণবদের কেশাগ্র স্পর্শ করতে পারলো না। এই বিবাহ সমস্ত বৈষ্ণব সমাজকে এক গাঢ় সম্পর্কের উপর দাঁড় করাবে, এটাই তিনি আশা করেন। না না, শুধু তা নয়। শুধু তাই হলে তিনি দেববর্মাকে এই আলোচনার মধ্যে টেনে আনতেন না। শুনুন ঠাকুর, শুধু বৈষ্ণব নয়, নবদ্বীপের সমস্ত ধর্মপ্রাণ মানুষকে এক করার স্বপ্ন দেখছেন অদ্বৈত আচার্য। শাক্ত, শৈব, বৈষ্ণব সবাইকেই তিনি নিমাইয়ের পতাকার তলায় আনতে চান। সে কি? আপনি কি বিদ্রোহের আশঙ্কা করছেন? আশঙ্কা নয়,
আমি নিশ্চিত। আর তাই এই বিবাহে আমি হব বরকর্তা। আপনি আপনি হবেন বিদ্রোহের নেতা? কেন নয়? বিদ্রোহ তো আমার বিরুদ্ধে নয়। আপনি তো মনে মনে জানেনই যে গৌড়েশ্বর হোসেন শাহ নবদ্বীপের রাজা হিসেবে আমাকে চান না, চান না, কিছুতেই চান না। কারণ এত বড় ধর্মস্থান সারা গৌড়ে আর নেই। এখানে তার যবন শাসন বৃথা। সারা নবদ্বীপে কেউ ধর্ম ত্যাগ করে না। এগুলো নিশ্চয়ই তার রাতের ঘুম কেড়ে নেয়। আর সেই জন্যেই এই দুরাচারী পাপিষ্ঠ জগাই মাধাইকে কোতোয়াল করে বসিয়েছে আমার শাসনে শিকল পরানোর জন্য। তাঁর সেই ফন্দি ভেঙে দিতে পারে একমাত্র নিমাই, গৌরাঙ্গদেব। গৌরাঙ্গদেব? এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। তার অলৌকিক ক্ষমতার পরিচয় আমি বহুবার পেয়েছি। সে শ্রুতিধর, প্রখর স্মৃতিশক্তি তার। সে দেশের শ্রেষ্ঠ জ্ঞানী, সে ভবিষ্যৎ দ্রষ্টা। বাংলার মানচিত্র সে পাল্টে দিতে পারে। শুনুন ঠাকুর, চারিদিকে সব ভেঙে পড়ছে। সপ্তগ্রাম বন্দর শুকিয়ে যাচ্ছে। চাটি গ্রামে ঘাঁটি গেড়েছে ফিরিঙ্গি বণিকেরা। উৎকল সীমান্তে গজবাহিনী সাজাচ্ছেন গজপতি কলিঙ্গরাজ। হুসেন শাহর মতো যুদ্ধবাদ জবন রাজা কি নিয়ে বাঁচবেন? এই নবদ্বীপ তার চাই চাই। কিন্তু নবদ্বীপ তাকে কি দেবে? দেবে বিত্ত, অর্থ, সম্পদ। সারা দেশের বণিকরা সমুদ্রে যাবার আগে এখানে আসেন পুণ্য করতে। হুসেন শাহ তাতে শুল্ক বসাতে চান, কর নিতে চান টুলো পণ্ডিতদের থেকে। কুলিনদের বৈবাহিক রোজগারের অংশ চান তিনি। বুঝলাম, কিন্তু তাতে বাধা দিচ্ছে কে? আমি 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 নবদ্বীপের রাজা বুদ্ধিমন্ত খান। আমি সুলতানকে সাফ জানিয়ে দিয়েছি এসব কর বসলে রক্ত গঙ্গা বইবে নদিয়ায়। আর সেই প্রজা বিদ্রোহের দায় নিতে হবে আপনাকে। আমি সেটা ঠেকাতে যাব না। কি আশ্চর্য, কি সাংঘাতিক! আমি তো এসবের কিছুই জানতেন না, জানার কথাও নয়। দেখুন, আমার বয়স বাড়ছে, কমছে উদ্যম আর সাহস। এখন চাই নতুন দিনের নেতা, যে ছুরি ছোড়ায় বিশ্বাস করে না, অথচ যার ডাকে ঘরের ঘুমন্ত মানুষ পর্যন্ত পথে নামতে পারে। নিমাই নিমাই হলো সেই মানুষ। কিন্তু কিন্তু সে কিসের জোরে পারবে রাজন? অন্তরের জোরে, বিশ্বাসের জোরে। লক্ষ্মীর মৃত্যুর পরে সেই বিশ্বাস আরো বেড়েছে। ঠাকুর, সে প্রেমকে চিনেছে, জেনেছে প্রেমের শক্তি। ওই প্রেমই হয়ে উঠবে তার হাতের তলোয়ার, কাটবে কিন্তু রক্ত বইবে না। রাজন, তাহলে আমার আমার বিষ্ণুপ্রিয়া মায়ের কি হবে? জানি না, জানি না ঠাকুর, আমি সত্যি জানি না। হয়তো বিষ্ণুপ্রিয়া সুখী হবে। নিমাই তাকে পেয়ে ভুলে যাবে অন্য সব, ভুলে যাবে মানুষের সংকট। আর নয়তো বিষ্ণুপ্রিয়া অসুখী হবে। আর 5 জন সাধারণ স্বামীর মতো সে নিমাইকে পাবে না। কিন্তু যা পাবে তা রামচন্দ্রের স্ত্রী সীতার ভাগ্যেও জোটেনি। তাই বলছি ঠাকুর, এ বিয়ে হোক, হোক এ বিয়ে। কিন্তু রাজন, আমার আমার মেয়ে বিষ্ণুপ্রিয়া তাহলে কি পাবে? নররূপে নারায়ণ। সাধারণ গরিব মানুষের অন্তর্দেবতাকে সে পাবে নিজের করে। সার্থক হবে তার মানব জনম।